আন বাবা, এবারে আস্তে আস্তে মালগুলোকে গাড়ি থেকে নামা দেখি। ওহ, এতটা পথ পেরিয়ে এসে শরীরটা যেন আর চলছে না। এই যে দাদু, এখানে রাখছি। বাপরে, কি ভারী! ধুর, এটা কি আমার কাজ নাকি? আহা, অমন করে বলছিস কেন বাছা? দেখতেই তো পারছিস আমি বুড়ো লোক, এত মাল কি আর একা পারি? কাকাবাবু, আমি তপন, এই চায়ের দোকানটা আমার। দিন না, আমি না হয় একটু সাহায্য করছি, দিন। আরে না না বাবা, আমি আর এই গাড়োয়ান মিলে করে নেব। তবে জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। আরে গোলাপি মা, নেমে আয় মা। ঠিক তখনই মেয়ে বললে হয়তো ভুল বলা হবে, কারণ রূপে মাধুর্যে তাকে কোনো অপ্সরার থেকে কম মনে হচ্ছিল না। তার রেশমের মতো চুল, দুধের মতো গায়ের রং এবং পটল চেরা চোখ দুটো দেখে সেখানে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর বুকে যেন সজোরে ধাক্কা লাগলো। কিন্তু সকলকে অবাক করে গোলাপি গাড়ি থেকে নেমে নিজে তপনের দিকে তাকিয়ে হেসে বলল, একটু সরে দাঁড়াও তপন, আমি ভেতরে যাব। কেসটা কি হলো বলতো? মেয়েটা তপনের সাথে কথা বল। তপনের তো মুখের হাসি ধরছে না মন্টুদা। বেটা ভাবছো ওই বুড়ো বোধহয় ওকে জামাই করবে। সে হতেই পারে, যদি ওই মেয়েটা অন্ধ হয় আর কি। না মানে, তপনের বদন দেখলে তো আর কেউ ওর সাথে বিয়ে করতে চাইবে না, তাই না? আমি এসব ভাবিনি রাজুদা, পুরো মানুষ দেখলাম তাই সাহায্য করতে গেছিলাম। ওরা সবসময় আমায় এইভাবে ছোট করেছে, কি আনন্দ পায় বুঝি না। পরদিন সকালে তখন তপন সবে দোকান খুলেছে। ওর চোখ যেন আপনা হতেই সামনের বাড়ির দিকে চলে গেল। মনের মধ্যে তার যেন অদ্ভুত এক চঞ্চলতা, সে যেন অন্যমনস্ক হয়ে গেছিল। ঠিক তখনই মণিলাল এসে বিনয়ী সুরে বলল, তপন, এই একটু উপকার চাইতে এলাম যে বাবা। হয়তো বিরক্ত করছি, কিন্তু আরে না না, এমন করে বলছেন কেন কাকাবাবু? বলুন না, কিছু দরকার হলে। আসলে আমি তো এখানে নতুন, তাই বাজার হাট কিছুই চিনি না। তুমি যদি একটু দেখিয়ে দাও বড় ভালো হয়। আসলে মেয়েটা আমার মাছ ছাড়া ভাত মোটেই খেতে পারে না। আরে চলুন না, আমি নিয়ে যাচ্ছি। আমি আপনাকে সব দেখিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। বলছিলাম, আপনার মেয়ের মানে কি মাছ পছন্দ যদি বলেন, তাহলে সেই বুঝে মাছের বাজারে নিয়ে যেতে পারি। অনেকগুলো মাছের বাজার কিনা, তাই বলছিলাম আর কি। আমার গোলাপি মায়ের ইলিশ মাছ খুব পছন্দ, তবে রুই কাতলাও ভালোই খায়। মেয়ে আমার বড় শান্ত স্বভাবের। মণিলালের কথায় তপন যেন খুবই উৎসাহী হয়ে পড়ল। আর বাজার থেকে নিজের টাকায় গোলাপির জন্য মাছ কিনে পাঠিয়ে দিল এবং মনে মনে অত্যন্ত আনন্দিত হয়ে বাড়ি ফিরল। গোলাপি, কি সুন্দর নাম! যেমন নাম তেমন তার রূপ। জীবনে এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। কি জানি ঘরের মধ্যে কি করছে ও। সকাল থেকে তো একবারও বাড়ির বাইরে বেরোতে দেখিনি। তপন, ওই তপন, এভাবে হনহন করে চললি কোথায়? হ্যাঁ, ও মা, তোরও যেমন কথা, কোথায় আর যাবে? হবু শ্বশুর মশাইয়ের জন্য বাজার করে নিয়ে যাচ্ছে বোধহয়। তা হবু জামাইবাবু, আপনার শ্বশুর মশাই গেলেন কোথায়? হ্যাঁ, কয়েকদিন হয়ে গেল, তার দেখা পাচ্ছি না যে। কি ব্যাপার? আরে তোমরা কি বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার আবার শ্বশুর কোথা থেকে আসবে? ওলে আমার ন্যাকা সোনা রে, পাড়ার নতুন বাসিন্দা ওই মণিলালের যা খিদমত তুমি খাচ্ছ, তারপর আবার ন্যাকামি করছো কেন বলো তো? হ্যাঁ, এ আবার কেমন কথা? উনি বয়স্ক মানুষ, এই গ্রামের কিছু চেনেন না, তাই আমায় একটু সাহায্য করে দিতে বললেন।
আমি তো ওই জন্যই তুমি ভাবলে বুড়োটাকে হাত করে যদি সুন্দরী মেয়েটাকে পড়ানো যায়, তাই তো? তোমরা ভুল বুঝেছো। কোথায় ওই গোলাপি আর কোথায় আমি? বাবা, মেয়ের নামটাও জানা হয়ে গেল। যাই হোক, এসব ছাত্র। আচ্ছা, একটা কথা বলতো, ওই মেয়েটাকে দিনের বেলা দেখা যায় না কেন? হ্যাঁ? না, এটা কিন্তু আমিও খেয়াল করেছি। ওরা এসেছে বেশ কিছুদিন হলো, কিন্তু এর মধ্যে ওই মেয়েটাকে তো একবারও বেরোতে দেখিনি। হ্যাঁ, তাছাড়া বুড়োটাও তো নেই এখানে। বাবা, অমনেরা সমস্ত মেয়ে একা একা বাড়িতে রয়েছে, বিষয়টা একটু অদ্ভুত না? এতে অদ্ভুতের কি আছে? হয়তো ওর বাবা কোনো কাজে গেছে, আর ভদ্রবাড়ির মেয়েরা তো আর বাইরে ঘুরে বেড়াবে না। যাকে আসি, আমি কাজ আছে। বাবা, ছেলের কথা শুনলি? এমন ভাবে বললো যেন ওর গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এরপর কেটে গেল আরো কয়েকদিন। তপনের মনে তখন যেন এক অদ্ভুত অনুভূতি বিরাজ করছে। সেদিন রাজুদের বলা কথাটা বারবার ওর মনে খোঁচা দিচ্ছে। এদিকে নিজেরও মনে হচ্ছে যে সেদিন যে গোলাপি বাড়িতে ঢুকলো, তারপরে এতগুলো দিন হয়ে গেল, ওকে তো একবারও বেরোতে দেখলাম না। এতদিন একটা মানুষ বাড়িতে করছেটাই বাকি না। এইভাবে নিজের মনের মধ্যে কৌতূহল চেপে রেখে লাভ নেই। আমায় একবার ওদের বাড়িতে গিয়ে দেখতে হবে, গোলাপির কোনো বিপদ হলো না তো। বাড়িতে কি কেউ নেই নাকি? কাউকে তো দেখতে পাচ্ছি না। কাকাবাবু বাড়ি আছেন? বাড়িতে তো কেউ নেই, আর ঘর তোর কেমন ফাঁকা। তাহলে কি রাজুদের কথাই সত্যি? গোলাপি আর ওর বাবা কি তবে? তপন আর কিছু ভাবতে পারত তার আগেই কাঁধে একটা শীতল অথচ কোমল স্পর্শ পেতেই ও চমকে পেছনে তাকালো। আর পেছনে তাকিয়েই ওর চোখ যেন ছানা বড়া হওয়ার জোগাড়। ওর একদম কাছে দাঁড়িয়ে আছে গোলাপি। গোলাপের পাপড়ির মতো মিষ্টি গন্ধ তপনের সমস্ত চেতনা যেন অবশ করে দিচ্ছিল। সে কিছু বলার আগেই গোলাপি মিহি কণ্ঠে বলল, কাউকে খুঁজছো তপন? না 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 না, আসলে কাকাবাবুকে খুঁজছিলাম আর কি। বাবা তো নেই তপন, তাই তো সারাদিন এইভাবে ঘরে থাকতে আমার বড্ড একা লাগে জানো। এমন কেউ নেই যার সাথে একটু গল্প করব, ঘুরে বেড়াবো। তুমি মানে আপনি আমায় বলতে পারেন, কিন্তু যদি কিছু দরকার হয় আমি যতটা সম্ভব সাহায্য করব। আপনি নয়, তুমি। আমাকে তুমি গোলাপি বলেই ডেকো। কিন্তু কোনো কিন্তু নয়। তপন, আমায় একটু ঘুরতে নিয়ে চলো। আমার মন আজকে ভীষণ খারাপ জানো। এইভাবে থাকলে আমি মরেই যাব। না না না, এমন কথা বলো না গোলাপি। আমি তোমায় ঘুরতে নিয়ে যাচ্ছি, কিন্তু এখন তো বাইরে অন্ধকার। যদি কেউ কিছু ভাবে, আর কাকাবাবু যদি রাগ করেন? কেউ কিচ্ছু ভাববে না তপন। একজন বন্ধু বুঝি অন্য বন্ধুর সাথে ঘুরতে যায় না? এসব ছাড়ো তো, আর চলো দুজনে ঘুরে আসি। এমন আহ্বানকে প্রত্যাখ্যান করে এমন সাধ্য বুঝি কোনো পুরুষের নেই। আর সেখানে তপন তো চুনোপুঁটি মাত্র। সে গোলাপিকে নিয়ে গ্রামের শেষ প্রান্তে ঝুমকি নদীর ধারে গেল। নদীর ছলছল শব্দ আর ঝিঝি পোকার ডাকে চারিদিক মুখরিত হয়ে রয়েছে। গোলাপি আর তপন তখন নদীর পাড়ে বসে রয়েছে। তপনের জীবনে এমন অভিজ্ঞতা এই প্রথম। সে যেন বিশ্বাস করতে পারছে না। হঠাৎই গোলাপি বলে উঠল, সত্যি কি সুন্দর পরিবেশ, কত মিষ্টি হাওয়া দিচ্ছে, সারা শরীর যেন জুড়িয়ে গেল। ভাগ্যিস তুমি নিয়ে এলে তপন, নইলে আমি ঘরে থেকে পাগল হয়ে যেতাম। এইভাবে বলছো কেন? এটুকু না করতে পারার তো কিছু নেই। না গো, সত্যি। আমি যে কি বলে তোমায় ধন্যবাদ দেব জানি না। ছি ছি ছি, আমাকে ধন্যবাদ দিতে হবে না গোলাপি, আমি তো আছি। আমি থাকতে তোমার কখনো মন খারাপ হবে না। একটিবার আমায় ডাকবে, আমি ঠিক হাজির হয়ে যাব। বাবা ঠিকই বলতো, এই পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, যেমন তুমি। এবার চলো ফেরা যাক, অনেক রাত হলো।
তপন গদগদ হয়ে গোলাপিকে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিল। তপনের মনে তখন যেন এক ঝাঁক প্রজাপতি উড়ছে। জীবনে কেউ কোনোদিন ওর সাথে ভালোভাবে কথা বলেনি, বরং ওকে অবজ্ঞা করেছে, ছোট করেছে। আর গোলাপি 2 দিনের আলাপে সে যেন তপনের মন দখল করে নিয়েছে। কিন্তু সে খেয়াল করল না আড়াল থেকে ছোট্ট ওদেরকে দেখে ফেলল। না না দাদা, ওটা নয়, মাছের মাথাটা দাও, বড় দেখে দাও বুঝলে, ছোট চলবে না কিন্তু। বাবা, কি ব্যাপার রে তপন? বলি বাড়িতে মুড়ো ঘন্ট হবে নাকি? এত বড় মাছের মাথা তুই খেয়েছিস বলে জানা নেই। আরে তুইও না রাজু, কি যে বলিস, কোনোদিন খাইনি বলে কি এখনো খাবে না নাকি? বলি এখন কি আর তপন সেই পুরনো তপন আছে রে? তার মানে তোমরা কি বলছো আমি তো বুঝতে পারছি না। ওলে আমার দুধের শিশু রে, বেশি ন্যাকা সাজিস না। কাল রাতে ওই মেয়ে ছেলেটার সাথে রাজুদা, কি বলছো কি? ছি 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 ছি, তোমরা ভুল ভাবছো। এই তোর নাকামি করবি না। আমি নিজের চোখে দেখেছি তোকে আর ওই মেয়েটাকে রাতের বেলা ফিরতে। তুই ওর বাড়ি গেছিলি? হ্যাঁ, এটাও আমি দেখেছি। না, তোমরা ভুল বুঝছো। আসলে আসলে তুই আর ওই মেয়ে ছেলেটা মিলে নদীর ধারে হাওয়া খেতে গেছিলি, তাই তো? ওই মেয়েটার ব্যাপারটা কি বলতো? দিনের বেলায় ওকে দেখা যায় না কেন? রাতের বেলা পেতনির মতো ঘুরে বেড়ায়। কি ব্যাপারটা কি? আর রইলো বাকি ওর বাপটা। বেটা ওই রকম একটা ডাগর মেয়েকে রেখে গেল কোথায়? না না না, আমার কিন্তু সুবিধার মনে হচ্ছে না ওদের দুজনকে। একবার দেখতে হবে বুঝলি, একবার দেখতে হবে। চুপ, একদম চুপ। অনেকক্ষণ ধরে তোমাদের ফালতু কথাগুলো সহ্য করছি, কিন্তু আর নয়। গোলাপির ব্যাপারে আমি আর একটাও খারাপ কথা সহ্য করব না। তপন রেগে মেগে চলে গেল। রাজু আর ছোট্টুর মুখ তখন হাঁ হয়ে গেছে। ওরা এর আগে কখনো তপনকে এমন ভাবে কথা বলতে দেখেনি। কিন্তু এরপরই যেন এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। পরদিন ভোরবেলা থেকে রাজুকে আর খুঁজে পাওয়া গেল না। গ্রামের সকলে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলেও রাজুর টিকিটিও পাওয়া গেল না। গ্রামের মধ্যে শোরগোল পড়ে গেল। এই কি হলো বলো তো? রাজুর মা বাবাকে তো রাখা যাচ্ছে না। অমন যুবক ছেলেটা কোথায় গেল বলো তো? আরে এই যে কপ্পরের মতো উবে গেছে গো। আমার ছেলেদের সাথেই তো আড্ডা দিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু তারপরে যে কোথায় গেল কেউ জানে না। এইসব দেখে ভয় লাগছে যেন। কি জানি হঠাৎ কি হলো। সকলকে একটু সাবধানে থাকতে হবে বুঝলে? আরে সাবধানে থেকে কি হবে? আমি তোমাদের বলছি, এই গ্রামে সাক্ষাৎ ডাইনি ঢুকেছে, ডাইনি। ওই যে বুড়ো মেয়েটাকে নিয়ে এলো, ওরা আসার পর থেকে সবকিছু কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, কে বলছিস কি ছোট্ট? রাজু নিখোঁজ হয়ে যাবার সাথে ওদের কি সম্পর্ক? দেখ সম্পর্ক কি আমি তা জানি না, কিন্তু এটুকু জানি যেটা হচ্ছে সেটা মোটেও ভালো হচ্ছে না। হ্যাঁ, কেউ খেয়াল করল না, কিন্তু তপন গাছের আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল। একদিন পর থেকেই গ্রামে আবার শোরগোল পড়ে গেল। ছোট্টু হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে, ঠিক যেমন ভাবে রাজু নিখোঁজ হয়েছিল সেইভাবেই। গ্রামের বাসিন্দাদের মধ্যে তখন যেন এক চাপা আতঙ্ক শুরু হয়েছে। কেউ কেউ বলল এ নিশ্চয়ই ওই মেয়ে ছেলের ষড়যন্ত্র। কেউ সেটা মানল না, কিন্তু সকলে একটা বিষয় খেয়াল করলো, যে বা যারা গোলাপিকে নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখাচ্ছিল বা খারাপ কথা বলছিল, তারাই হঠাৎ করে উধাও হয়ে যেতে লাগলো। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একে একে গ্রামের ছেলেগুলো উধাও হয়ে যাচ্ছে। কোথায় যে উধাও হয়ে যাচ্ছে কেউ বলতেও পারছে না। কেন জানি খুব ভয় করছে। তপন, এই তপন, ঘুমিয়ে পড়লে নাকি? না, তবে তোমার কাছে যতক্ষণ থাকি বড্ড শান্তি লাগে জানো তো। তুমি আমার জীবনে আসার আগে আমার জীবনটা কেমন যেন সাদা কালো ছিল, কিন্তু তুমি আসার পরে সবকিছু যেন পাল্টে গেল।
তাই নাকি? তাহলে বলো, আমার জন্য তুমি কি কি করতে পারবে? সব সব কিছু। আমি তোমার জন্য সব কিছু করতে পারবো গোলাপি, শুধু আমাকে ছেড়ে যেও না তুমি। আমি তো তোমার কাছেই আছি তপন, কিন্তু ওই ছেলেগুলো, ওরা আমায় কেমন চোখে দেখে তা তো তুমি নিজে দেখেছো, বলো। হ্যাঁ, আর তাই জন্যই তো আজকে ওদের জায়গা ওখানে হয়েছে গোলাপি। এবারে যে ওই মন্টুর পালা, বড্ড বার বেড়েছে গো ছেলেটার। আজকে রাতে ও যখন কাজ থেকে ফিরবে, তুমি ওকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবে, আর তারপরেই কিন্তু গোলাপি, গ্রামের চারিদিকে গ্রামবাসীরা ওদের খুঁজে বেড়াচ্ছে, ওরা যদি এখানে চলে আসে? ওরা এখানে এসে কিছুই পাবে না, কারণ এই লাশগুলো আমরা মাটির তলায় পুঁতে দেব। গোলাপি, আমি আগে কখনো এরকম কিছু করিনি, আমি অন্যায় করছি না তো? ওরা আমায় নিয়ে কত কিছু বলেছিল, খারাপ মেয়ে বলে আমার পেছনে নোংরা ইঙ্গিত করেছিল, আর তুমি বলছো ওদের উচিত শিক্ষা দিয়ে তুমি অন্যায় করেছো। ঠিক আছে, তুমি যাও, তোমায় কিচ্ছু করতে হবে না, যাও তুমি তপন। না 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 গোলাপি, তুমি আমাকে ভুল বুঝছো। এই পৃথিবীতে আমার কাছে সবার আগে তুমি, শুধু তুমি, আর তোমার জন্য আমি সব সব করতে পারি, সব। সেই রাতেই তপন যখন মিথ্যে কথা বলে মন্টুকে গোলাপির ঘরে নিয়ে এলো, তখন অনেক রাত। মন্টু অবাক হয়ে বলল, কি কথা বলবি যার জন্য আমায় এইভাবে ডেকে আনলি তপন? হ্যাঁ, তখন থেকে জিজ্ঞেস করছি কিন্তু তুই কিছু বলছিস না, ব্যাপারটা কি? আরে সবুর কর, এত অধৈর্য হলে চলে? হ্যাঁ, আসলে গোলাপি তোর সাথে দেখা করতে চাইছিল, বুঝলি? হ্যাঁ, গোলাপি? তাও আবার আমার সাথে? কেন? আমি বুঝি এত খারাপ যে আমার কাছে আসা যায় না? না, আসলে আগে কখনো তোমার সঙ্গে তো কথা হয়নি, তাই তো আজকে তোমায় ডাকলাম মন্টু। আমি জানি তুমি তোমার বন্ধুদের মতো বোকা নও, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। গোলাপি, তুমি কি সুন্দর, আর তোমার এই রূপ। তাহলে কাছে এসো, খুব কাছে। গোলাপি, আমার লাগছে, একটু আস্তে। আর একটুখানি মন্টু, তারপরে ব্যথা বেদনা আর কিচ্ছু টের পাবে না, কিচ্ছু না। গোলাপি, ছাড়ো, আমার ছাড়ো। বোকা, সামান্য দুর্বলতা আর সব শেষ। পরদিন যখন মন্টুকেও খুঁজে পাওয়া গেল না, তখন গ্রামের লোকেদের মধ্যে ভীষণ আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। তখনই তাদের মনে পড়ল সাধক গুরুদাসের কথা। গ্রামের শেষ প্রান্তে গুরুদাস বাস করতেন। তার মধ্যে এক দিব্য শক্তি ছিল। গ্রামের লোকেরা অসহায় হয়েই তার কাছে হাজির হলো। সব শুনে তিনি মুচকি হেসে বললেন, বুঝেছি, চিন্তা করো না তোমরা, আমি সব ঠিক করে দেব। এবারে বুঝি আমার সন্ধান সমাপ্ত হবে। আচ্ছা, এক কাপ চা হবে? হ্যাঁ বাবা, বসুন না, আমি এক্ষুনি দিচ্ছি। বেশ। আচ্ছা, এখানে গোলাপি বলে কোনো মেয়ে আছে? কি? গোলাপি?
দেখে তো আপনাকে সাধক বলেই মনে হচ্ছে, তাহলে এই ধরনের আচরণের কারণ কি জানতে পারি? বাইরে থেকে সবাইকে দেখে কি আর সবটা বোঝা যায় নাকি? আমি দেখতে সাধু, কিন্তু এমনিতে অর্থ আমার কম নয়। মানে যা লাগবে আমি দেব। আপনি, আপনার লজ্জা করলো না? ভণ্ড সাধু! ছি 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 ছি! আরে আরে, এত চড়ছো কেন? আমি তো বলছি গোলাপিকে আমার কথা বলবে, ও আমায় চিনে। সত্যি, গোলাপি ঠিকই বলে, এই দুনিয়ায় কেউ ভালো না, সকলে ওকে কষ্ট দিয়েছে কেবল। এই লোকটাকে একমাত্র গোলাপি উচিত শিক্ষা দিতে পারবে। বেশ, চলুন না, আমি নিয়ে যাচ্ছি। তপন যখন গুরুদাসকে নিয়ে গোলাপির বাড়িতে গেল, তখন সন্ধে নেমেছে। ঘন কালো অন্ধকার আলকাত্রার মতো রূপ ধারণ করেছে। গুরুদাস দুয়ারে দাঁড়াতেই চমকে উঠল। ওর মুখ বিকৃত হয়ে গেল। ও সজোরে দরজা খুলতেই গোলাপি ছুটে এলো। গুরুদাসের দিকে চোখ পড়তেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও বলে উঠল, তুমি তুমি এখানে কেন? কেন এসেছো এখানে? কারণ তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই অনেক ঘনিষ্ঠ করেছিস, কিন্তু কিন্তু আর নয়। তপন, তপন একে সরাও। তপন, কিছু করো। আজকে কেউ তোকে বাঁচাতে পারবে না পিশাচিনী। কি ভেবেছিলি? হ্যাঁ, কি ভেবেছিলি তোরা এইভাবে মানুষের ক্ষতি করবি আর আমি চুপ করে দেখব? না 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 না। গোলাপি কি বলছে ও? কেন বলছে? মানি না, আমি এসব মানি না। আপনি মিথ্যে বলছেন, আপনি মিথ্যে বলছেন। গোলাপি বড় অসহায়। চোখের থেকে পট্টিটা খোলো তপন। গোলাপি কোনো সাধারণ মেয়ে নয়, ও হলো সাক্ষাৎ পিশাচিনী। ওর কাজ হলো মানুষকে ধ্বংস করা, কিন্তু ওদের একজন পান্ডা আছে যাকে আমি বহু বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। কিন্তু তাকে তুই কোনোদিনও পাবি না। তোর উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না বুড়ো। এই পিশাচিনীরা এই পৃথিবীকে ধ্বংস করতেই থাকবে। গোলাপি, এ তুমি কি বলছো? না 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 না, তুমি তো বলেছিলে তোমার সাথে অন্যায় হয়েছে। হ্যাঁ, অন্যায় হয়েছে, তবে সেই মানুষগুলোর সাথে যাদের অকালে হত্যা করেছে ও। আর তোমাকে বানিয়েছে সিঁড়ি। একার পক্ষে ওর এই সব কাজ করা মোটেও সম্ভব ছিল না, তাই। আর এবারে তোর খেলা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। ওই তপন একটা বোকা পাঁঠা। ওকে আমি যা বলেছি ও তাই করেছে। শেষ করে দিয়েছি। এই গ্রামের মধ্যে আমি ত্রাস ছড়িয়ে দিয়েছি। ওরে বাবা রে, ও বাবা গো, জ্বলে গেল, জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। কে বাবা? আর আমাদের গ্রামেই বা এলো কি করে? সে অনেক বড় কাহিনী। এরা হলো পিশাচিনী। যেই লোকটার সঙ্গেও এসেছিল, মানে যে ওর বাবার পরিচয় দিয়েছিল, সেই হলো ওদের পান্ডা। ওই শয়তান তান্ত্রিক পিশাচিনী তৈরি করে। কিন্তু কেন আর কিভাবে? ওই তান্ত্রিকের লক্ষ্য পৃথিবীতে আতঙ্ক আর ভয় সৃষ্টি করা। ও নিজে একজন পিশাচ সিদ্ধ পুরুষ, তাই ও বহু গ্রামে গ্রামে ঘুরে গরিব অথচ যুবতী মেয়েদের মিথ্যে লোভ দেখিয়ে নিজের সঙ্গে নিয়ে আসে। বাবা, বাবা, আপনি জ্ঞানী গুণী মানুষ। আমার মেয়েটারে আপনার হাতে তুলে দিচ্ছি। ওর কোনো ক্ষতি হবে না তো?
ক্ষতি? ক্ষতি কি বলছ? ওকে আমি লেখাপড়া শিখিয়ে গুরু শিক্ষা দিয়ে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবো, দেখো। এরপরে যখন মেয়েকে দেখবে চিনতেই পারবে না। চলো মা, চলো, এবারে আমরা রওনা দেব। এরা এরা কারা বাবা? আর আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এলেন কেন? ওরাও তোমার মতোই গুরু শিক্ষা নিতে এসেছে মা। এবার থেকে আমি যা বলবো তাই শুনবে, হ্যাঁ? ওই শয়তান তান্ত্রিক এক শুভ দিন দেখে মেয়েগুলোকে তন্ত্রের মাধ্যমে পিশাচিনী তৈরি করত। নিরীহ মেয়েগুলো বুঝে ওঠার আগেই ওদের ঠেলে দিত এক নিষ্ঠুর পরিণতির দিকে। বাবা পরিচয়ে ওদের নতুন এক গ্রামে নিয়ে যেত, আর তারপরেই নিজে গায়েব হয়ে যেত। আর সেই পিশাচিনী তপনের মতো কোনো অবলম্বন খোঁজে নিজের কার্য সিদ্ধি করত। হে হে ভগবান, এই শয়তানের জন্য আমাদের গ্রামের কতগুলো মানুষের প্রাণ গেল। যারাই ওকে নিয়ে কৌতূহল দেখিয়েছে তাদেরই ও শেষ করে দিয়েছে। এবার আমি ওকে এই পবিত্র আগুনে ভস্মীভূত করব, তবেই এই গ্রাম মুক্ত হবে। এই বলেই গুরুদাস সামনেই রাখা কাঠের স্তূপের দিকে অগ্নি সংযোগ করলেন। ঠিক তখনই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই তপন ওই আগুনে ঝাঁপ দিল। সকলে চিৎকার করে উঠল। এ কি করছো তুমি? তপন, তপন, তুমি কি পাগল হলে? তপন! আমি আর বাঁচতে চাই না বাবা। এই পৃথিবীতে কেউ আমায় কখনো ভালোবাসেনি, কিন্তু গোলাপি মিথ্যে হলেও ও আমায় ভালোবেসেছে, আমায় সঙ্গ দিয়েছে। ওকে ছাড়া আমি বাঁচতে চাই না, কিছুতেই আমি বাঁচতে চাই না। উপস্থিত লোকেরা স্তব্ধ হয়ে দেখল ততক্ষণে তপনের সারা গায়ে আগুন লেগে গেছে। গুরুদাসও অবাক হয়ে গেলেন। ধীরে ধীরে যখন আগুন নিভে এলো তখন সব শেষ। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, অন্ধ ভালোবাসা হয়তো এটাকেই বলে। তপন গোলাপীকে প্রকৃত ভালোবেসেছিল, তাই নিজের প্রাণ দিয়ে সেটা প্রমাণ করলো। আমিও যাই, আবার সন্ধান শুরু করি সেই শয়তান তান্ত্রিকের, যে হয়তো আবার কোনো গ্রামে নতুন পিশাচিনী সৃষ্টি করেছে।